তো জানেনই আমার শুরু হয়েছে ইকরি দিয়ে, সিসিমপুরের পাপেট দিয়ে। তো আমি আমার ওই ভিত্তিটাকে ভীষণ মনে করি এবং সবসময় আমার কাছে মনে হয় যে ভাগ্যিস আমি ইকরি করেছিলাম। কারণ ইকরি করেছিলাম বলেই আজকে আমি অভিনেত্রী। এখনও মনে করলে আমার কাছে মনে হয় সেই সময় আমার ফ্যামিলি আমাকে যেভাবে বলেছিল, তোমাদের মিডিয়ার মানুষ দেখেছো কিরকম। তো আসলে কারণ ধরেন আমরা যারা স্পেশালি খুবই একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি অথবা যারা একটু রক্ষণশীল, তারা কিন্তু আসলে আমাদের মিডিয়াকে সবসময় বড় করেই উপস্থাপন করে। দেখেন আমাদের তো অনেক ফ্যান ট্যান নাই, আমি এটা জানি, কিন্তু যারা আছেন না 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 সত্যি সত্যি, কিন্তু যারা আছেন তারা ভীষণ অথেন্টিক। মানে একেবারে ধরেন আমি প্রথম যেদিন ক্যামেরা ফেস করছি সেদিন থেকে নিয়ে এখন অবধি আমার সকল ধরনের ট্রান্সফরমেশন, আমার সকল ধরনের উঠান, আমার সব কিছুর সাথে তাদের কখনো ভালোবাসার ঘাটতি। যেমন ধরেন একজন তো আছেন যে প্রতিদিন একটি করে কবিতা লিখে পাঠান নশাবার নামে। হ্যাঁ, এটা আমার কাছে ভীষণভাবে আমি খুবই অবাক হই যে এটা কিভাবে সম্ভব। দুটো লাইন অনেকভাবে অনেক রকম আড্ডা হয়েছে। আজকে প্রথম 3টা গল্প শুনতে চাই। ধর তোর জীবনের শুরুর মানে এই ইন্ডাস্ট্রিতে এক্সাইটমেন্টের একটা গল্প, যেটা আসলে এক্সপেক্ট করিস নাই বা হয়ে গেছে। ওয়াও, একটা যে কোনো একটা আনন্দের শুরুর জীবনে, ক্যারিয়ারে, শোবিজ নিয়ে কোন গল্পটা মনে পড়ছে? আমার তো আসলে শুরুটা একটু মানে আপনারা তো জানেনই আমার শুরু হয়েছে ইকরি দিয়ে, সিসিমপুরের পাপেট দিয়ে। তো আমি আমার ওই ভিত্তিটাকে ভীষণ মনে করি এবং সবসময় আমার কাছে মনে হয় যে ভাগ্যিস আমি ইকরি করেছিলাম। কারণ ইকরি করেছিলাম বলেই আজকে আমি অভিনেত্রী। এবং সেইখানে আমার যাদের সাথে দেখা হয়েছে, স্পেশালি নূর আঙ্কেল, মানে আমি আস্তে যেমন নূর আঙ্কেলের কথা বলছি, আলী জাকের স্যারের কথা বলছি, আমি সারা জাকের আপুর কথা বলছি, বিকজ ওনাদের সান্নিধ্যে আমি একেবারেই শুরুটার সময় পাওয়াতে খুব স্বাভাবিকভাবে আমার স্ট্যান্ডার্ডটা মানে অভিনয়ের যে আপনি যেটা বলছিলেন বারবার, হ্যাঁ, তো ওই সময় হুট করেই আমি যখন ইকরি করছি একেবারে ধ্যান জ্ঞান দিয়ে, আমার আর কোনো দিকেই ফোকাস নেই, হুট করেই স্যার আন্টি আমাকে বললেন যে নশবাক, তোমাকে আমরা আসলে একটা নাটকে চাই এবং এটা আমার প্রথম ডিরেকশন, আমার লেখা, আমার মেয়ে এটার সাথে আর রয়েছে এবং এটা আমার একেবারে জীবনের খুবই একটা কাছের গল্প। আমার কাছে মনে হচ্ছে তুমি এই চরিত্রটা করো, এটা কেন্দ্রীয় চরিত্র। আমি আসলে এটা ভাবতেও পারিনি। তো এটা আমার জন্য একটা মানে বিশেষ উপহার ছিল আমার কাছে মনে হয়েছে, কারণ উনি মেবি আমার ডেডিকেশনটা দেখছিলেন যে আমি ইকরি করার সময় যে পরিমাণ সিরিয়াস থাকতাম অথবা আমাকে কোনোভাবেই সামনে যাওয়ার খুব বেশি ইচ্ছে কখনোই ছিল না, কিন্তু উনি আমাকে আসলে এই সুযোগটা দেওয়ার কারণে আজকে আমি মনে করি যে আমি এত দূর এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে এখানে বসে কেউ কষ্টের গল্পটা শেয়ার করতে চায় না, তারপর চরিত্রর নাম না উল্লেখ করে কোনো প্রতারণা, কোনো কষ্টের গল্প কি বলতে ইচ্ছা করছে? আপনাকে তো আমি সবকিছুই বলতে পারি, আপনি আমার খুবই পছন্দের এবং কাছের মানুষ এবং আমি আমার দর্শকদেরকেও ভীষণ মানে মনে করি, কারণ তাদের কারণেই আমার বারবার ফিরে আসা, না হলে আসলে ফিরে আসার কোনো কারণই ছিল না। তো একটি ঘটনা আমাকে একেবারেই নড়িয়ে দিয়েছিল, সেইটা অনেকগুলোই রয়েছে সেরকম, আর আমার মতো একটু সেন্সিটিভ সংবেদনশীল মানুষজনের তো আসলে এই ধরনের ঘটনাটাই স্বাভাবিক এবং সেগুলোকে আমি একেবারেই মনে চেপে রাখিনি। সেগুলোকে আমি এখন যেভাবে নিয়েছি, স্পেশালি আমার বাবার মৃত্যুর পরে, সেটা হচ্ছে যে এই অভিজ্ঞতাগুলোর কারণেই আজকে আমি দিনে দিনে একজন শিল্পী হিসেবে নিজেকে একটু হলেও মূল্যায়ন করতে পারি। কারণ একজন শিল্পীর জীবনের অনেকগুলো অভিজ্ঞতা মিলেই আসলে সে দিনে দিনে পরিপক্ক হয়ে ওঠে। তো আমি সেইগুলোকে ভেবে যেগুলো নিয়ে যে এখনও ধরে বেঁধে রয়েছি বিষয়টা তা নয়, কিন্তু আমার একেবারে আমার সন্তান হবার পরে আমাকে খুবই একটি বিশেষ কারণেই কাজে ফিরতে হচ্ছিল, যদিও আমি রেডি ছিলাম না ফিজিক্যালি মেন্টালি, কারণ আমি আমার সন্তানকেই সময়টা দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ফিরতে হচ্ছিল। তো সেই সময় একজন ডিরেক্টর আমাকে কথা দিয়েছিলেন যে উনি আমার সন্তানকে মানে আমি যেহেতু আমার বাচ্চাকে ফিট করাতাম, সো আমি তাকে নিয়ে যেতে পারবো।
কিন্তু সকালবেলা যখন গাড়ি আসলো তখন উনি আমাকে বললেন যে আপনার সন্তানকে নিয়ে যাওয়া সম্ভব না। এখন সন্তানকে নিয়ে যাওয়া সম্ভব না কারণ আপনি আপনার সন্তান যাবে কিন্তু সাথে আর কেউ যেতে পারবে না। তো সেই সময়টা আমার কাছে মনে হয়েছিল যে বাট এখন এরপরে আমার আরও অনেক অনেক ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ হয়েছে যারা কিনা আমাকে সেই জায়গাটা দিয়েছিল যে যেহেতু আপনি বাচ্চাকে রেখে কাজটা করবেন স্পেশালি সাডেন যাওয়ার সময় এটা বললো এবং সেই কাজটা আমি আর সেই কাজটা আমি আর করিনি যদিও, বাট এই ঘটনাটা আমাকে ভীষণভাবে এখনো মনে করলে আমার কাছে মনে হয় সেই সময় আমার ফ্যামিলি আমাকে যেভাবে বলেছিল তোমাদের মিডিয়ার মানুষ দেখেছো কিরকম। তো আসলে কারণ ধরেন আমরা যারা স্পেশালি খুবই একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি অথবা যারা একটু রক্ষণশীল তারা কিন্তু আসলে আমাদের মিডিয়াকে সবসময় বড় করেই উপস্থাপন করি, কিন্তু এই ছোট্টখাটো ঘটনাগুলো যখন সামনে আসে তখন আসলে ব্যাপারটা তো সেটার আমি তো এই মিডিয়ার পার্ট, একেবারে এটা থেকে আলাদা নই। তো সেই ঘটনাটা আমাকে উঠিস নাই স্বাভাবিক, হ্যাঁ আর উঠি নাই, ওঠার সম্ভব না। আমার বাচ্চা তখন একেবারেই ছোট, তাকে আমাকে ফিট করাতে হবে এবং সাথে কেউ না গেলে বাচ্চা থাকবে কোথায়। সো যাই হোক, এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই একজন মানুষের সে পরিপক্ক না, এই ধরনের প্রাণীও আমাদের সমাজে আছে আর কি, সহজ বাংলায়। এবং এটা আসলে ওই ঘটনার পরে আমি আরো বেশি না, এই ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়েছিল যে আরেকটু অ্যালার্ট হওয়া, কাজের ক্ষেত্রে যে কোনো মানুষের সাথে না যাওয়া, কারণ আমার কাছে এটা একেবারেই প্রথম প্রায়োরিটি সবসময়, সেটা হচ্ছে আমার বাচ্চা। তো সেইটা আমি এরপর থেকে আমার আর এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন আর হতে হয়নি। উল্টো আমি যখন বিবিসির সাথে কাজ করতে গেছি উজান গাঙ্গের নাইয়া, আমার প্রথম শর্তই ছিল যে আমাকে প্রতিদিন শুটিংয়ের ফাঁকে 1 ঘন্টা ছাড়তে হবে, কারণ আমি 1 ঘন্টা ড্রাইভ করে যে আমার বাচ্চার সাথে দেখা করে এসে তাকে কিছু সময় দিয়ে, যেহেতু তার বয়স তখন মাত্র 13 মাস, তো তাকে খাইয়ে আমাকে আবার ফিরতে হতো। তো সেলিম ভাই, গিয়াসউদ্দিন সেলিম ছিলেন ডিরেক্টর, ভীষণভাবে সহযোগিতা করেছিলেন উনি। চমৎকার। এসব উদাহরণ আসলে খুব বেশি নেই ইন্ডাস্ট্রিতে, তারা টিকেও না বেশি দিন। যাই হোক, আমি খুবই অপটিমিস্ট আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, অবশ্যই নশাবাও অপটিমিস্ট। এবার একটু আমি আসলে এই খণ্ডে মূলত গল্পগুলোই নিতে চাই। সবচেয়ে ফ্যান বেজ আছে সবারই, কিন্তু ক্রেজি ফ্যান বা খুব ভালো লাগার, খুব মনে রাখার মতো, সেটা অটোগ্রাফ, ফটোগ্রাফ বা কথা বলা ফ্যানের সাথে, কোনটা খুব নিজেকে খুব অনুপ্রাণিত করে? দেখেন, আমার তো অনেক ফ্যান ট্যান নাই, আমি এটা জানি, কিন্তু যারা আছেন না সত্যি কিন্তু যারা আছেন তারা ভীষণ অথেন্টিক। একেবারে ধরেন আমি প্রথম যেদিন ক্যামেরা ফেস করছি সেদিন থেকে নিয়ে এখন অবধি আমার সকল ধরনের ট্রান্সফরমেশন, আমার সকল ধরনের উঠান, আমার সবকিছুর সাথে তাদের কখনো ভালোবাসার ঘাটতি দেখিনি আমি। আচ্ছা, এরকম ক্রেজিনেস? হ্যাঁ, যেমন ধরেন একজন তো আছেন যে প্রতিদিন একটি করে কবিতা লিখে পাঠান নশাবার নামে। হ্যাঁ, এটা আমার কাছে ভীষণভাবে, আমি খুবই অবাক হই যে এটা কিভাবে সম্ভব। দুটো লাইন বল। না আমি এটা বলতে চাই না, এটা একান্তই তার, এবং সে আমাকে লিখে দেয় যে এটা কখনোই আপনি ফেসবুকে বলবেন না, এটা ইনবক্সে আসতেই থাকে, কোনো মিস নাই না, ঝড় বন্যা না এখন অবধি, হয়তোবা মাঝখানে হয়তোবা ঈদের সময় 1-2 দিন হয়তোবা মিস্ট্রিজ গেছে, পরে ডাবল দিয়ে দেয়। না, ডাবল দেয় না, বাট আমি খুবই অদ্ভুত লোকটা। সাবজেক্ট কি থাকে কবিতা? আমি না প্রেম না, আমি কেমন, আমার কি তার ভালো লাগে, আমি মানুষ হিসেবে কেমন, আমি একটি অনুষ্ঠানে গিয়েছি, আমি কি কালারের ড্রেস পরেছি সেটা নিয়ে একটি কবিতা, আমার ছোট টিপ নিয়ে একটি কবিতা, আমার হাতের চুড়ি নিয়ে কবিতা। কবি নাকি অন্য কিছু? আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি তাকে কখনো সেটা জানতেও চাই না, কারণ আমার কথা হচ্ছে তার ফিলিংসটা, তাকে আমি সম্মান করি, সেটাই সেভাবেই থাকুক। এটাকে আসলে এটাই শিল্পী জীবনের এই সব উপহারগুলোই, হ্যাঁ, আমার কাছে এটা একেবারেই খুবই বিশেষ, কারণ আমি মনে করি যে এই যে এত কিছুর ফাঁকে একটি মানুষ তো আসলে 2টো লাইনও লেখে না, সেখানে যে সে 4টি লাইন অথবা 5টি লাইন প্রতিদিন লিখছে এবং ছবি সহ দেয়, একটা ছবি নিয়ে লিখে আর কি, ভীষণ ভালো লাগে। এবার খুব ইমোশনাল গল্প শুনতে চাইবো। আমি জানি হাজার গল্প আছে, বাবাকে নিয়ে একটা গল্প যেটা শেয়ার করা হয়নি বা যেটা এখন বলতে ইচ্ছা করছে।
এই যে ধরেন আজকে যে কাপড়টা পরেছি, এই শাড়িটা আমার বাবা আমার মাকে দিয়েছিল। আচ্ছা। তো এইটা সেদিন আমি জাস্ট হঠাৎ করেই আমার ইমোশনালি যেহেতু বলছেন সেই কারণেই বলা, সেটা হচ্ছে যে আমি সাধারণত কস্টিউমের স্পন্সর চাইলে সেটা খুব সহজে পাই না, কারণ যেহেতু আমার না এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমার কোনো খুব বেশি অভিমানও নাই, কারণ আমি বুঝতে পারি যে এইটার জন্য একটা ফলোয়ার লাগে, একটা ধরনের ফ্যান বেজ লাগে, কারণ যেটাই হোক না কেন ধরেন আপনার যে আমাকে কস্টিউমটা দিচ্ছে অথবা যে আমাকে মেকআপটা করবে তার তো আসলে সেই পরিমাণ একটা মানে যেটাকে কি বলে, অনেক কিছু বলতে ইচ্ছা করছে আমিও বলতে পারছি না। আচ্ছা, হ্যাঁ মানে ভিউর ব্যাপার রয়েছে, রাইট? সো আমি যেহেতু খুব কম জায়গায় যাই, তো খুব বেশি কাপড় জামা নিয়ে আমার খুব নাই, কিন্তু একটা সময় ছিল মানে আমার মেয়ে হওয়ার আগে আমি আমার নিজের কাপড়গুলো প্রতিটা নিজেই শখ করে বানাতাম। তো রিসেন্টলি প্রথম আলোর একটা অনুষ্ঠান হবে, তার আগে কিছু অনুষ্ঠান, মেঘনা কন্যার রিলিজ, তো আমি একটা ভীষণ চাপের মধ্যে পড়ে গেলাম যে মানে আমাকে তো একটু মানে আমি তো এমনিতেই ওই খুবই উল্টোপাল্টা ড্রেস আপ করে ঘুরে বেড়াই, মানে যেটা একেবারেই প্রেজেন্টেবল না আমার মায়ের ভাষায়, মানে ক্যামেরার সামনে, তো ব্যাকপ্যাক নিয়ে ঘুরে বেড়াই। তো আমি খুব একটা চাপের মধ্যে পড়ে গেলাম যে ও আচ্ছা, তার মানে তো আমাকে এখন একটু কাপড় জামা বানাতে হবে। তো তখন আমি ভাবলাম যে না, এত ঘোরাঘুরির মধ্যে যাব না, আমি হয়তো বা কয়েকজনকে নক করে দেখি। তো দেখলাম যে তারা খুবই মানে বিনয়ের সাথেই আমাকে বুঝালেন যে এটা আসলে সম্ভব না। তো আমি তখন বুঝতে পারলাম যে তাহলে আমি করবোটা কি, কারণ আমাকে তো মানে কতগুলো আর মায়ের শাড়ি পরবো, মানে আমাকে তো ঠিকঠাক মতো যেতে হবে। তো তখন আমার মা আমাকে বললেন যে চারুকলায় যে পড়াশোনা করছিস সেগুলো কি সব ভুলে গেছিস অভিনয় করতে যেয়ে? তো তখন হঠাৎ করে আমার মনে হলো যে তাই তো, আমার তো একটা গুণ ছিলই যে আমি তো পারতাম। তো সেই জায়গা থেকে আমার কিছু পুরনো শাড়ি নিয়ে বসেছিলাম, তো যেই শাড়িটাই আমি হাত দিই সেই শাড়িটাই আমার মা বলে এটা তোর বাবার দেওয়া। তো আমি না একটু অবাক হচ্ছিলাম যে মা সব শাড়ি কি বাবার দেওয়া? মানে বলে না, এটা অবাক করা বিষয় হচ্ছে যে তোদের দুজনের কালারের পছন্দটা একই, মানে আমি যেটাই হাত দিচ্ছি সেটাই আব্বু তাকে পছন্দ করে দিয়েছে আর কি। এরকম কয়েকটা হয়েছে। হ্যাঁ, তো এটা আমার কাছে সবসময় মনে হয় যে এবং ধরেন এখনো যেটা পড়ে আছে আমার কাছে মনে হচ্ছে যে আব্বু দিয়েছে, আমি অনেক দিন পর নিজের জন্য কিছু একটা বানিয়েছি, ড্রেস ডিজাইন করা আবার শুরু করেছি নকশাবাজ লাইট নামে। সো সেটাও তার প্রেরণায়। এবং আমার বাবা সবসময় আমাকে বলতেন যে তোমাকে সাদাতে খুব স্নিগ্ধ লাগে, তো আমি এরপরে সাদা পরা কখনোই ছাড়িনি। কিন্তু এই শাড়িটা যখন দেখলাম তখন আমার মা আমাকে দিয়ে বললেন যে এই শাড়িটার সাথে তোমার বাবা আমাকে সবসময় বেলি ফুল পরতে বলতেন। তো এই তো মানে আমার কাছে